চলো আমরা নেক্সট পার্ট সমাধান শুরু করি, সেটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড যদি আমরা চিনতে চাই, সেটা কি ছিল? RCOH, তাই না? এরকম ছিল সেই জৈব অ্যাসিডটা। আচ্ছা, যদি প্রস্তুতি দেখতে চাই তাহলে এখানে কিরকম হয় খেয়াল করে দেখো যে জৈব অ্যাসিড সবার প্রথমে কি থেকে তৈরি করতে পারবো? অ্যালকোহল থেকে তৈরি করা যায়। দেখো, অ্যালকোহল, এখান থেকে কিন্তু জৈব অ্যাসিড তৈরি করা যাবে যদি আমি সেটাকে তীব্র জারণ করে দিই। তীব্র জারণ করলেই কিন্তু জৈব অ্যাসিড তৈরি হয়ে যায়, জানলাম। এরপর হচ্ছে অ্যালডিহাইড। তুমি যদি অ্যালডিহাইডকে মৃদু জারণ করে দাও, তাহলে কিন্তু আমাদের কি হবে? সমকার্বনের অ্যাসিড তৈরি হয়ে যাবে। তুমি না হচ্ছে কিটোন, তুমি যদি কিটোনকে তীব্র জারণ করো, কিটোনে কিন্তু মৃদু জারণে অ্যাসিড তৈরি হবে না, তীব্র জারণ করো, তখনই কিন্তু আমাদের তৈরি হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখানে অবশ্যই কার্বন সংখ্যা কমে যায়, আমি এত ঝামেলার মতো যাচ্ছি না। আচ্ছা, এরপর তুমি যদি আসো, তুমি যদি এখানে অ্যালকাইল সায়ানাইড নাও, হ্যাঁ, R-N, অ্যালকাইল সায়ানাইড নাও, এবং সেটাকে যদি তুমি এখানে আর্দ্র বিশ্লেষণ করে দাও, পানি দিয়ে দাও, তাহলে এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। মনে রাখবো, অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করলে তৈরি হয় অ্যামিন, প্রাইমারি অ্যামিন, তাই না? চিন্তা করো আমাদের প্রিভিয়াস লেকচারটা। আর আর্দ্র বিশ্লেষণ করলে তৈরি হয় হচ্ছে অ্যাসিড। বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, তাহলে আমাদের প্রস্তুতি গেল, ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রস্তুতি বিক্রিয়া ছিল, সাধারণ প্রস্তুতি বলা উচিত, যাই হোক, এগুলো গেল। এরপর হচ্ছে আমাদের শনাক্তকরণ। শনাক্তকরণে আমি কি কি দেখতে পারি? শনাক্তকরণ, দেখো, শনাক্তকরণের মধ্যে প্রথমে হচ্ছে আমাদের সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। এটা কিন্তু আমরা এই লেকচারের প্রথম পার্টে দেখছি, তাই তো? সোডিয়াম বাইকার্বনেট সহ পরীক্ষা। এখানে কি হয়? এখানে মেইনলি আমাদের অ্যাসিডটা সোডিয়াম বাইকার্বনের সাথে বিক্রিয়া দিয়ে তৈরি করে হচ্ছে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডে কিন্তু বুদবুদ তৈরি হয়, সেটা দেখে আমি বুঝতে পারবো এখানে অ্যাসিড ছিল। আচ্ছা, সেকেন্ডে কি লেস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিটমাস পরীক্ষা। ওকে, তো যেহেতু অ্যাসিড তো প্রোটন দিবে, প্রোটন কি করবে? নীল লিটমাসের সাথে রিঅ্যাকশন করে সেটাকে লাল বানায় দিবে, ঠিক আছে? নীল লিটমাসকে সে লাল বানায় দেয়। ওকে, লাল কি করবে? নীল বানাবে না, লালকে লালই রাখবে। নীলকে লাল করে, লালের কোনো চেঞ্জ করে না। ওকে, সো এই দুটো হচ্ছে মেইনলি পরীক্ষা। তো আশা করি এগুলো আমাদের আগে থেকেই জানা আছে। আচ্ছা, ঠিক আছে, এবার দেখি এখানে কি কি প্রশ্ন আছে। দেখো কি বলছে যে নিচের কোন বিক্রিয়াটি সঠিক? যেটা আমি বলছিলাম, অ্যাসিডের সাথে কি হবে? আমাদের সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম ধাতুর বিক্রিয়া হবে, তাই না? মেইনলি সোডিয়াম বাইকার্বনেটের সোডিয়াম অংশটাই কিন্তু এখান থেকে প্রোটনকে রিপ্লেস করে, তাই না? রিপ্লেস করে তৈরি করে কি? সোডিয়াম লবণ। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বিষয়টা কি বুঝতে পারছো? দেখো তো, এখানে সোডিয়াম বাইকার্বনেট নিচ্ছিলাম, তৈরি করতেছিল কার্বন ডাইঅক্সাইড, আর কি তৈরি করে? এখানে নিশ্চয়ই আমাদের তৈরি করবে হচ্ছে RCOON, তাই না? আমরা আগে কিন্তু এসব আলোচনা করে ফেলছি। তো মেইনলি এখানে হাইড্রোজেনকে কে রিপ্লেস করলো? এই পুরো লবণে শুধুমাত্র সোডিয়ামটা রিপ্লেস করলো, তাই না? সেটা এরকম। সো মেইনলি এখানে সেই কাজটাই হচ্ছে, সোডিয়ামটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দিল। ওকে, আচ্ছা, পরে কি বলছে দেখো এখানে, যে আমাদের অ্যাসিড বিজারণ হয়ে অ্যালকোহল তৈরি হয়, কথা তো ঠিক, বাট করছে কি ওরা? এখানে হচ্ছে কার্বন সংখ্যা বাড়াই দিছে, এখানে 2টা কার্বন, এখানে 3টা কার্বন, কার্বন কিন্তু চেঞ্জ হয় না, তাহলে এটা কিন্তু ভুল। তারপর কি দিচ্ছে দেখো, এখানে আমাদের ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়াম লবণকে তাপ দিলে এখানে কি বলছে দেখো, আমাদের এখানে কি তৈরি হয়? একটা কিটোন তৈরি হচ্ছে আর ক্যালসিয়াম কার্বনেট তৈরি হচ্ছে। তো এখন দেখো, ক্যালসিয়াম লবণকে তাপ দিলে কিন্তু অ্যালডিহাইড কিটোন বিভিন্ন যৌগ তৈরি হতে পারে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে নেই, কারণ ওগুলা অত বেশি ইম্পর্টেন্ট না। খেয়াল করে দেখো তো, এখানে আমরা কি কমন সেন্স অ্যাপ্লাই করে বুঝতে পারি কিনা? এখানে একটা কার্বন, 2টা কার্বন, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে কার্বন আছে 4টা। এখানে দেখো 1 2 2 2 কার্বন 4টা, আবার এখানে বলছি কি আরো একটা কার্বন, কার্বন তো এখানে কি হয়ে গেল? 5টা হয়ে গেল। কার্বন তো বাড়তে পারে না, তো মেনলি কি হয়ে যায়? এটা কিন্তু উত্তর হয় না। মেনলি কি হয় জানো? এখানে মেনলি এই C2H5, এখানে মেনলি হবে হচ্ছে CH3, বুঝছো? তাইলে কিন্তু ঠিক ছিল। যাই হোক, অত কিছু দরকার নাই। এখানে আবার কি বলছে দেখো, অ্যাসিডকে আমি বিজারণ করলাম নিকেল প্রভাবকের মধ্যে দিয়ে, তাহলে এই যৌগটা তৈরি হয়, এটা কিন্তু ভুল। অ্যাসিডের বিজারণ শুধুমাত্র লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা দিয়ে হয়। আচ্ছা, তাহলে আমাদের উত্তর হবে কি? অপশন এ গেল। পরে দেখো কি বলছে, মিথাইল সায়ানাইডকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করি তাহলে কোন যৌগ তৈরি হয়? নিশ্চয়ই অ্যাসিড তৈরি হবে, একটু দেখার চেষ্টা করি। মিথাইল সায়ানাইড, তাহলে CH3C≡N, মিথাইল সায়ানাইড। এটাকে আমরা কি করব? এটাকে আমরা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ করব, তাই না? রাইট, আর্দ্র বিশ্লেষণ করব। তাহলে এখানে মেইনলি আর্দ্র বিশ্লেষণটা কিভাবে হয় খেয়াল করে দেখো, আমাদের এখানে যুক্ত হবে হচ্ছে
কিছু পরমাণু, এখানে যুক্ত হয় কিছু পরমাণু। সো এই পরমাণুগুলো নাইট্রোজেনকে আলাদা করে তৈরি করে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। আর ওই পরমাণুগুলো অক্সিজেন এবং হাইড্রোজেন সেটা হচ্ছে এই কার্বনটাকে COOH এ রূপান্তর করে, তাহলে তৈরি করবে হচ্ছে CH3COOH। ওকে, তার মানে নাইট্রোজেনে যুক্ত হবে 3টা হাইড্রোজেন, অক্সিজেনে যুক্ত হবে হচ্ছে 2টা অক্সিজেন 1টা হাইড্রোজেন। মানে এখানে তোমার কিছু দিয়ে সমতাকরণ করতে হবে, অত ঝামেলার মধ্যে আমরা যাচ্ছি না। তো মেইনলি তুমি কিভাবে মনে রাখবা, আমাদের আদ্র বিশ্লেষণ করলে সমকার্বনের অ্যাসিড তৈরি হয়। আদ্র বিশ্লেষণ করলে কি হবে, যত কার্বন আছে তত কার্বনের অ্যাসিড তৈরি হবে। ওকে, এইভাবে মনে রাখাটা ইজি। এখানে কি হবে বলতো, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, এটা আমাদের উত্তর গেল। চলো আমরা আগাই। কি বলছে এখানে, আমাদের একটা অ্যালকোহল দেওয়া আছে, এটা জারিত হয়ে জেড যৌগ তৈরি করে, তাই না? এখন আমাকে বলো অ্যালকোহলে তো 2 ধরনের জারণ সম্ভব, তাই না? এখানে কি দেওয়া, CH3CH2OH, এখানে 2 ধরনের জারণ সম্ভব। একটা জায়গায় সে মৃদুভাবে জারিত হয়ে তৈরি করতে পারে সমকার্বনের অ্যালডিহাইড CH3CHO, আর একটা জায়গায় তীব্রভাবে জারিত হয়ে সে তৈরি করতে পারে হচ্ছে সমকার্বনের অ্যাসিড, তাই না? তোমাদের কি বিষয়টা মনে আছে? এগুলো কিন্তু আমাদের আগের পড়া। এটা হচ্ছে আমাদের মৃদু জারণ আর এটা হচ্ছে আমাদের তীব্র জারণ। আচ্ছা, দেখার চেষ্টা করি এখানে আসলে কোন জারণটা হচ্ছে। আচ্ছা, জেড উৎপন্ন হয়। এখন কি বলছে, জেড হচ্ছে C2H5OH এর সাথে বিক্রিয়া করে আমাদের A স্টার তৈরি করে। তাহলে মনে রাখবো যে এটা কিন্তু আমরা দেখি নাই। তো মেইনলি অ্যাসিড হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, A স্টার তৈরি করে। তার মানে নিশ্চয়ই এখানে অ্যাসিড তৈরি হইতে হবে, ঠিক আছে? অ্যালডিহাইড কিন্তু অ্যালকোহলের সাথে বিক্রিয়া করতে পারে না, তাই না? তো এখানে মেইনলি কি বলছে, এখানে মেইনলি তৈরি হচ্ছে অ্যাসিড। তাহলে জেডটা কি হবে, জেডটা কিন্তু অ্যাসিড। ওকে, তাহলে জেডটা হচ্ছে আমাদের 2 কার্বনের অ্যাসিড। এখন তুমি বলতে পারো ভাই এই যে এস্টার যে তৈরি হচ্ছে এটা তো আমাদেরকে পড়ার নাই, একটু পড়ায় দেন। আচ্ছা, আমি তাহলে তোমাদেরকে সংক্ষেপে এই জিনিসটা আলোচনা করে দিচ্ছি যে এখানে যে এস্টারটা তৈরি হচ্ছে বা অ্যাসিড থেকে আমি আর কি কি পাইতে পারি সেগুলা। অ্যাসিড থেকে যেসব যৌগ তৈরি সম্ভব তাদেরকে আমরা কি বলতে পারি, তাদেরকে আমরা মেইনলি বলতে পারি হচ্ছে অ্যাসিডের জাতক। কি বলবো বলো, অ্যাসিডের জাতক। অ্যাসিড থেকে যা তৈরি হয় সেগুলো দেখার চেষ্টা করি। ধরো আমাদের কাছে কি আছে, অ্যাসিড আছে, যে কোনো কার্বন অ্যাসিড হইতে পারে সেটা। তুমি যদি এই অ্যাসিডের মধ্যে প্রথমে PCl5 চালনা করো, অথবা এখানে তুমি PCl3 দিতে পারো, SOCl2 থায়োনিল ক্লোরাইড সেটা দিতে পারো, যাই দাও না কেন এখানে কি তৈরি হবে, এখানে মেইনলি অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এখানে কি হবে আলটিমেটলি দেখো তৈরি হয় হচ্ছে POCl3। এটা কিন্তু অ্যালকোহল অংশ আমরা আলোচনা করছিলাম, তাই না? 2টা ক্লোরিন সরে যায়, একটা ক্লোরিন এখানে আসে আর একটা ক্লোরিন আসে হচ্ছে হাইড্রোজেনের কাছে, তাহলে তৈরি করবে হচ্ছে RCOCl। এটা হচ্ছে আমাদের সেই অ্যাসাইল ক্লোরাইড, এটাকে আমরা অ্যাসিড ক্লোরাইডও বলতে পারি। আর তৈরি হচ্ছে HCl, তাই না? এরকম ভাবে তাহলে এখানে যে যৌগটা তৈরি হলো এটার নাম কি হবে, এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসাইল ক্লোরাইড। আচ্ছা, গেল কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এরপর যদি আসো, আমি যদি এই যৌগের মধ্যে অ্যালকোহল চালনা করি, 2টা সমান কার্বন হইতে পারে, ভিন্ন কার্বন হইতে পারে, ডাজন্ট ম্যাটার। তাহলে এখানে কি হবে আলটিমেটলি, এখান থেকে দেখো আমাদের OH আর এখান থেকে H, এই পার্টটুকু আলাদা হয়ে যাবে। এই পার্টটুকু আলাদা হয়ে কি তৈরি করবে দেখো, RCO, অ্যালকোহলের OR, তাই না? সাথে তৈরি হবে কি, HOH মিলে পানি। তাহলে এই যৌগটার নাম কি হবে, এই যৌগের নাম হচ্ছে আমাদের এস্টার। এস্টার তৈরি হওয়ার বিক্রিয়ার নাম কি জানো, এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন। ওকে, সেটা কিন্তু আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাহলে অ্যাসিড হচ্ছে অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় এস্টার তৈরি করে। দেখো এই জিনিসটা এখানে বলছে যে আমাদের যে অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় কি তৈরি করবে, এস্টার তৈরি করবে। আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো একটু দেখি আর কি কি হইতে পারে এখানে। দেখো তুমি যদি এখানে NH3 নাও, ঠিক আছে, অ্যামোনিয়া নাও, তাহলে অ্যামোনিয়া থেকে কি করবে, একটা হাইড্রোজেন OH নিয়ে তৈরি করবে হচ্ছে পানি, HOH মিলে তৈরি করবে পানি। আর বাকি NH2টা হচ্ছে বাকি RCOর সাথে যুক্ত হয়ে যাবে, তৈরি করবে হচ্ছে আমাদের অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড বা সংক্ষেপে তুমি অ্যামাইড বলতে পারবা। ওকে, অ্যামাইড বলা যায়। আচ্ছা, আর একটা যৌগ আছে এখানে, সেটা হচ্ছে অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড কিভাবে গঠিত হবে,
তোমাকে এখানে অবশ্যই একটা শুষ্ককারক নিতে হবে। কেন নিতে হবে আমি বলতেছি, দেখো তুমি কি করবা, এই অ্যাসিডের সাথে অপর একটা অ্যাসিড অণু দিয়ে দিবা, ঠিক আছে? সেম অ্যাসিড হইতে পারে, ভিন্ন অ্যাসিড হইতে পারে, মানে অ্যাসিডের সাথে অ্যাসিডের বিক্রিয়া সেম হইতে পারে, ভিন্ন হইতে পারে। এর মধ্যে বিক্রিয়া হয়ে কি তৈরি হবে, দেখো এখান থেকে ওই চলে যাবে, এখান থেকে এইচ চলে যাবে, তৈরি করবে কি দেখো আর সিও, আর এখান থেকে সি ডাবল ও আর, এটা যুক্ত হবে, এই দেখো আমাদের সি ডাবল ও আর এই যে আর, তৈরি হলো পানি, তাই না? এটা হচ্ছে আমাদের সেই অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কি বলতো, অ্যাসিড অ্যানহাইড্রাইড, তাই তো, এরকম বিষয়টা। এখন এখানে একটা প্রভাবক আমাদের ইউজ করতে হয়, খুবই গুরুত্বপূর্ণ সেটা শেখা। সেটা কি, সেটা হচ্ছে P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড। কেন দেওয়া হয়? কারণ এই বিক্রিয়াটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া হয়, তাই না? পানি তৈরি হওয়ার সাথে সাথে এরা হচ্ছে পরস্পরের সাথে বিক্রিয়া আবার আগের অ্যাসিডগুলো তৈরি করে। সেই জিনিসটাকে আটকানোর জন্য আমাদের এখানে একটা শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট নিতে হয়। তো সেই শুষ্ককারকটা কি, এখানে হচ্ছে P2O5। ওকে, তাহলে P2O5 এখানে জাস্ট হচ্ছে একটা ড্রাইং এজেন্ট হিসেবে কাজ করে, শুষ্ককারক হিসেবে কাজ করে। বুঝতে পারলাম? আর কিছু না, কিন্তু বিক্রিয়া কোনো প্রভাব রাখে না। তাহলে এই হচ্ছে আমাদের সেই জাতকগুলো। ওকে, তো আরেকটা জিনিস মনে রাখবো, যদি আমি এই যে জাতকগুলো তৈরি হলো, অ্যাসিড, ক্লোরাইড, এস্টার, অ্যামাইড, অ্যানহাইড্রেট, এদেরকে যদি আমি আদ্র বিশ্লেষণ করে দিই, তৈরি হবে হচ্ছে অ্যাসিড। ওকে, তাহলে কি তৈরি হবে বলতো, অ্যাসিড। তাহলে এই জিনিসটা আমি তোমাদের একটু সাইডে লিখে দিচ্ছি। এখানে আমাদের যে চারটা জাতক দেখা যাচ্ছে, এই চারটা জাতকের মধ্যে যদি আমরা পানি চালনা করি, তাহলে আবার কি তৈরি হবে, আবার আমাদের অ্যাসিড তৈরি হয়ে যাবে। আর এই চারটা জাতককে যদি আমরা লিথিয়াম, অ্যালুমিনিয়াম, টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করে ফেলি, তাহলে আমাদের তৈরি হবে হচ্ছে অ্যালকোহল। ওকে, এটা কি তোমাদের মনে থাকবে? আশা করি এটা তোমরা বুঝতে পারছো। চলো আগাই। কি বলছো দেখো, নিচের কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড? তাহলে এখন খেয়াল করে দেখো, আমাদের যে RCOOH, এখানে কিন্তু কি হয়, একটা প্রোটন বের হয়ে যায়, তাই না? দেখো খেয়াল করে দেখো, এই যে আমাদের যে OH, এখান থেকে কিন্তু কি হবে, এই প্রোটনটা মিললে বের হয়ে যায়। তো আমি এই প্রোটনটা যত সহজে বের করতে পারবো, এটা আমি যত সহজে ত্যাগ করতে পারবো, এই অ্যাসিডটা তত বেশি স্ট্রং হবে। এখন এই প্রোটনটাকে যদি আমি ত্যাগ করতে চাই, তাহলে এই যে মাঝখানে বন্ধন, এটাকে ভাঙতে হবে, তাই না? বন্ধন কখন ভাঙবে, যখন অক্সিজেনটা হচ্ছে হাইড্রোজেন থেকে দূরে চলে যাবে, কার্বনের কাছাকাছি চলে যাবে, অর্থাৎ যখন সেটা এই দিকে চলে আসে, তাই না? যখন এটা এই দিকে চলে আসে, এখান থেকে দূরে চলে আসে আর কি, বেসিক কথা। কিভাবে আসতে পারে খেয়াল করে দেখো, এই যে কার্বন, অক্সিজেন, এদের মধ্যে কিন্তু পোলারিটি আছে, তাই না? যদি অ্যাসিড গ্রুপের মধ্যে পোলারিটিটা নষ্ট হয়ে যায়, তাই না? আমরা কিন্তু জানি যে কার্বনিল যৌগগুলো, ওইখানে যে সিওটা আছে, তারা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, বাট অ্যাসিডের সিও কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়া দিতে পারে না। কি বললাম, কার্বনিল মূলকের সিওটা নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয়, কারণ সেখানে কার্বন হচ্ছে পজিটিভ থাকে। অ্যাসিডের এই সিওটা কিন্তু নিউক্লিওফিলিক বিক্রিয়া দিতে পারে না। কেন? কারণ এখানে কিন্তু সি এর মাথায় পজিটিভ চার্জটা থাকে না। বলতে পারো ভাই কিভাবে থাকে না? খেয়াল করে দেখো, যখনই অক্সিজেন তড়িৎ ঋণাত্মকতার জন্য এই বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের কাছে নিয়ে যায়, তখন এই যে আমাদের যে অক্সিজেনটা আছে, ও কি করবে, ও হচ্ছে তার লোন পেয়ার দিয়ে কার্বনের কাছে ইলেকট্রন পাঠায় দেয়। লোন পেয়ারের মাধ্যমে কার্বনের কাছে ইলেকট্রন পাঠায় দেয়, যার ফলে কি হয়, এই কার্বনের পজিটিভ চার্জটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, রাইট? তাহলে যখনই এখানে আমাদের কার্বনের ইলেকট্রন ঘনত্ব বাড়লো, তখন কি হবে, এখানে কিন্তু একটা পাই বন্ধন তৈরি হয়, রাইট? তখন জিনিসটা দেখতে হয়ে যায় অনেকটা এরকম, এই যে এরকম ভাবে একটা পাই বন্ধন তৈরি হলো, তাই না? ও তো ইলেকট্রন দিয়ে দিল, যার ফলে এখানে কি হলো, এরকম ভাবে একটা চার্জ তৈরি হলো। বুঝতে পারছো কি বিষয়টা, রাইট? তার মানে এখন আগে ছিল এখানে পাই বন্ধন, এখন চলে আসলো এইখানে পাই বন্ধন, তাই না? তাহলে পাই বন্ধনটা কি শিফট করলো না, পাই বন্ধন একটা ঘূর্ণন হইলো, বা তুমি বলতে পারো একটা সঞ্চারণ হইলো, হ্যাঁ, ডিলোকালাইজেশন হলো। এখন আমাকে বলো, যদি পাই বন্ধনের ডিলোকালাইজেশন হয়, সেই ঘটনাকে আমরা কি বলি? সেটাকে কিন্তু আমরা বলি হচ্ছে রেজোনেন্স। ওকে, তার মানে এখানে আলটিমেটলি তুমি বলতে পারো, এখানে কি হচ্ছে, এখানে আমাদের এই দুইটা অক্সিজেনের মধ্যে রেজোনেন্স তৈরি হচ্ছে। ওকে, রেজোনেন্স তৈরি হচ্ছে। তো রেজোনেন্স হওয়া মানে কি, যাদের মধ্যে রেজোনেন্স হয় তারা কিন্তু আসলে অনেকটা কাছাকাছি অবস্থান করে, বুঝছো? রেজোনেন্সের কারণে তারা ইলেকট্রনের যে এই যে ডিলোকালাইজেশন, তাই তো, সঞ্চরণ, এর কারণে এরা হচ্ছে এদের বন্ধন দৈর্ঘ্য কমে যায়, তারা কাছাকাছি চলে আসে। তার মানে আলটিমেটলি এই অক্সিজেনটা হচ্ছে কার্বনের কাছাকাছি চলে আসবে,
হাইড্রোজেন থেকে দূরত্ব বেড়ে যাবে, সহজেই হাইড্রোজেনটা দ্রবণে আসতে পারে। ওকে, এই জন্য কিন্তু অ্যাসিড কি করতে পারে, প্রোটন ছাড়তে পারে, বাট অ্যালডিহাইড কিন্তু প্রোটন ছাড়তে পারে না। এটা কিন্তু কারণ, বুঝতে পারছে কি? আচ্ছা, তার মানে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমি এই যে কার্বনটা, এই কার্বনটাকে যত বেশি পজিটিভ রাখতে পারবো, এই কার্বনটাকে আমরা যত বেশি পজিটিভ রাখতে পারবো, অক্সিজেন হচ্ছে তত সহজে তার মুক্ত জোড়টাকে দিতে পারবে। তার মানে প্রোটন ছাড়াটা তত ইজিয়ার হয়ে যাবে। অর্থাৎ আমি দেখব এই কার্বনটা কোথায় কত বেশি পজিটিভ তত বেশি সবল হবে, কোথায় কত বেশি নেগেটিভ তত বেশি মৃদু হবে বা দুর্বল হবে। আমাদের বের করতে হবে দুর্বলকে, তাই না? এটা মিলে বের করতে হবে। তো তুমি যদি এখানে অপশনগুলো দেখো, হ্যাঁ, যদি অপশনগুলো আসলে বুঝতে সমস্যা হয়, তো এখানে ডাইরেক্ট হচ্ছে স্ক্রিনশট নিছি, সেটা নিয়ে হচ্ছে আমি দিছি। তো তোমাদের যদি অপশনগুলো বুঝতে সমস্যা হয়, আমি এখানে একে একে বোঝাচ্ছি, ঠিক আছে? আমি এখানে একে একে বোঝাচ্ছি, খেয়াল করে দেখো। প্রথম যে অপশনটা আছে সেটা কি, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, সব জায়গায় তো CH আছে, তাই না? তাহলে আমি এই অংশটা একটু কপি করে নিই। আচ্ছা, এবার দেখো অন্য কি গ্রুপটা আছে। এখানে আছে হচ্ছে আমাদের মেটা পজিশনে CN, এখানে আছে হচ্ছে OCH3, এখানে আছে NO2, এখানে কিছু নাই, আর এখানে হচ্ছে ক্লোরিন। একটু খেয়াল করে দেখো, তোমরা যারা হচ্ছে অর্থোপ্যারা এবং মেটা সম্পর্কে জ্ঞান রাখো, এটা কিন্তু আমাদের নেক্সট লেকচারের টপিক, যে অর্থোপ্যারা কি মেটা কি, তারা কিন্তু এই জিনিসটা আসলে ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? যদি তোমাদের অর্থোপ্যারা এবং মেটা সম্পর্কে নলেজ নাও থাকে, আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। যাদের মধ্যে লোন পেয়ার আছে তারা অর্থোপ্যারা, না থাকলে মেটা, ঠিক আছে? ব্যতিক্রম অবশ্যই আছে, আমি তোমাদের বলবো। তো জাস্ট আমরা দেখবো কোথায় লোন পেয়ার আছে, সেটাই অর্থোপ্যারা হবে। খেয়াল করে দেখো, এই যে কার্বন, ওর কিন্তু লোন পেয়ার নাই, তাই না? তাহলে ও কিন্তু অর্থোপ্যারা না, ও হচ্ছে মেটা, তাই তো? এই অক্সিজেন লোন পেয়ার আছে, তার মানে অর্থোপ্যারা। নাইট্রোজেন লোন পেয়ার নাই, তাহলে এখানে হচ্ছে মেটা, তাই তো? তারপর দেখো, এটা তো আমাদের কোনো গ্রুপই নাই। ওকে, এখানে দেখো আমাদের লোন পেয়ার আছে, তার মানে অর্থোপ্যারা। বুঝতে পারছো এরকম বিষয়টা? এখন খেয়াল করে দেখো, যারা হচ্ছে অর্থোপ্যারা হয় তারা কি করে, এই লোন পেয়ারটাকে ভিতরের দিকে পুশ করে দেয়, লোন পেয়ারটাকে ভিতরের দিকে পুশ করে দেয় রেজোনেন্সের কারণে, তাই না? খেয়াল করে দেখো, এই CH ওর মধ্যে কিন্তু এই কার্বনে কিন্তু কোনো লোন পেয়ার নেই, তার মানে এই গ্রুপটা কিন্তু মেটা নির্দেশক গ্রুপ, তাই না? তো মেটা নির্দেশক গ্রুপ কি করবে, চক্র থেকে ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে টান দিবে, রাইট? চক্র থেকে ইলেকট্রন ঘনত্ব নিচের দিকে টান দিবে। আমরা কি বলছিলাম, আমি বলছিলাম কি, এই কার্বনটা যত বেশি পজিটিভ হবে তত আমাদের জন্য ভালো হয়, অ্যাসিডটা তত স্ট্রং হয়। আমি যদি চক্র থেকে ইলেকট্রন ঘনত্ব নিচের দিকে টান দিয়ে নিয়ে যাই, তাহলে কি আমাদের এই অংশটা কি পজিটিভ থাকবে? না, নেগেটিভ হয়ে যাবে না? আমি ইলেকট্রন নিজের কাছে নিয়ে গেছিলাম, তাহলে পজিটিভ নেগেটিভ তো নষ্ট হয়ে যায়, তাই না? তার মানে আমি যত বেশি টান দিব ততই এখানে হচ্ছে আমাদের কার্বনের পজিটিভ চার্জটা নষ্ট হয়ে যায়, ততই হচ্ছে প্রোটন আসার সম্ভাবনা কমে যায়। ওকে, তার মানে বেশি বেশি টানা মানে প্রোটন কম কম যাওয়া, দুর্বল অ্যাসিড হয়। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো, এখানে এই গ্রুপটা যদি মেটা নির্দেশক হয়, মেটা নির্দেশক কিন্তু এখান থেকে কি করে, ইলেকট্রন ঘনত্ব টান দেয়, তাই না? তাহলে চক্রের মধ্যে ইলেকট্রন ঘাটতি পড়লো, তাহলে এই CH কি এখন বেশি বেশি টানতে পারবে না? অর্থাৎ আমি কি বুঝতে পারলাম, CH ছাড়া যদি অন্য কোনো মেটা নির্দেশক থাকে, তাহলে সেই মেটা নির্দেশক হচ্ছে চক্র থেকে ইলেকট্রন নিয়ে নেয়, যার ফলে CH এর ভাগে ইলেকট্রন কম পড়ে যায়, সেই ইলেকট্রন বেশি বেশি টানতে পারবে না, যার ফলে সহজে প্রোটন ছাড়তে পারবে। অর্থাৎ মেটা নির্দেশক থাকা মানে সেটা কি হয়, একটা স্ট্রং অ্যাসিড হয়। একটু কি বুঝতে পারলাম তোমাদের? আমি বুঝতে পারছি তোমাদের হয়তো অনেকে জিনিসটা কনফিউজিং লাগতেছে, কারণ এটা কিন্তু আমাদের বইয়ে বা একাডেমিকে আমরা পড়ি নাই। সহজে মনে রাখবা, যদি CH ছাড়া অন্য কোনো মেটা নির্দেশক থাকে, তাহলে সেই মেটা নির্দেশক কি করবে, অ্যাসিডটাকে স্ট্রং বানাবে। তাহলে এটাও একটা স্ট্রং অ্যাসিড, ওকে, এটাও কিন্তু স্ট্রং অ্যাসিড, তাই না? আর এটা কিন্তু স্ট্রংও না উইকও না, কারণ কোনো গ্রুপ নাই। স্ট্রংও না উইকও নয় এদের তুলনায়, বাকিদের তুলনায়। বুঝছো তো বিষয়টা? মেনলি অর্গানিক অ্যাসিড একটু উইক হয়, বাট আমরা এখানে তুলনা করতেছি, এটা স্ট্রংও না উইকও না বাকিদের তুলনায়, এই দুটো হচ্ছে মোটামুটি স্ট্রং অ্যাসিড। কিন্তু আমাদের খুঁজতে হবে কি, খুঁজতে হবে হচ্ছে উইক কোনটা, তাই না? দুর্বল কোনটা। তাহলে বুঝতেই পারলাম, যাদের হচ্ছে লোন পেয়ার আছে, মুক্তজোড় আছে, তারা হচ্ছে এই লোন পেয়ারটাকে হচ্ছে ভিতরের দিকে পুশ করবে, চক্রের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বাড়াই দিবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রন ঘনত্ব বেশি মানে কি, এই কার্বন হচ্ছে সহজেই সেই ইলেকট্রনটাকে নিজের কাছে টান দিতে পারবে, বেশি বেশি ইলেকট্রন নিয়ে পজিটিভ চার্জটাকে নষ্ট করে দিবে, প্রোটন আসার সম্ভাবনা কমে যাবে, তাই না? অর্থাৎ যদি অর্থোপ্যারা গ্রুপ থাকে, সেটা কিন্তু কি হবে, দুর্বল অ্যাসিড হবে। ওকে, এটাও তাহলে দুর্বল অ্যাসিড। এখানে দেখো আমাদের লোন পেয়ার আছে, এটা কিন্তু দুর্বল অ্যাসিড। বিষয়টা কি বুঝতে পারলা? অর্থোপ্যারা থাকলে লোন পেয়ারটা চক্রের মধ্যে দেয়, চক্র থেকে
তাহলে আলটিমেটলি চক্রের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বাড়লে কার্বন সেই বেশি বেশি ইলেকট্রনকে টান দিতে পারবে, যার ফলে তার পজিটিভ চার্জ আরো বেশি নষ্ট হয়ে যায়। পজিটিভ যত নষ্ট হবে প্রোটন ছাড়ার সম্ভাবনা তত কমে যাবে। ওকে, এখন বলতে পারো এই দুটার মধ্যে কে বেশি উইক কে বেশি স্ট্রং। খেয়াল করে দেখো, এই যে আমাদের যে অ্যালকক্সি গ্রুপটা আছে, এই যে আমাদের যে মিথক্সি গ্রুপটা আছে, এই অ্যালকাইল গ্রুপটা কিন্তু আবার ইলেকট্রন দাতা গ্রুপ। সেও হচ্ছে নিজের মধ্য থেকে ইলেকট্রন নিয়ে নিয়ে পুশ করে দেয়। তাহলে এই অক্সিজেনের কাছে ওর নিজের ইলেকট্রনটা আছেই, ও কি করবে, এই কার্বন থেকে আরো বেশি ইলেকট্রন নিয়ে অনেক বেশি বেশি ইলেকট্রন ভিতরের দিকে পুশ করতে পারবে। তার মানে এখানে ভিতরে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি হবে, অক্সিজেনের নিজের ইলেকট্রন এবং অ্যালকাইল গ্রুপ মিথাইল গ্রুপের ইলেকট্রন। বাট এখানে কি সেটা হবে? এখানে কিন্তু সেরকম কিছু হয় না। এখানে শুধুমাত্র ক্লোরিনের ইলেকট্রন ভিতরের দিকে আসতে পারে। তার মানে এখানে ইলেকট্রন ঘনত্ব কিন্তু সামান্য বাড়ে, এখানে অনেক বেশি বাড়ে যার ফলে এটা অনেক দুর্বল হয়ে যায়। এখানে একটু অল্প বাড়ে যার ফলে এটা একটু অল্প দুর্বল হয়। তাহলে সবচেয়ে বেশি দুর্বল কে হইলো? সবচেয়ে বেশি দুর্বল কিন্তু এইটা হলো। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বিষয়টা। এটা সবচেয়ে দুর্বল হবে, তারপর এইটা, তারপর হচ্ছে এইটা, তারপর তুমি এদের মধ্যে তুলনা করতে পারো, সেগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। ওকে, তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। অনেক কঠিন জিনিস আমি কিন্তু একদম সহজ ভাষায় তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। চলো আগে কি বলছে, নিচের কোনটি কোপ বিক্রিয়ায় উৎপন্ন হয়, তাই না? এখন তোমাদের সিলেবাসে বা বলা হচ্ছে তোমাদের যে উদ্ভাসের বইটা আছে সেখানে দুইটা বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে কোপ বিক্রিয়া, হ্যাঁ কোপ বিক্রিয়া, আর একটা হচ্ছে এটাকে আমরা কোব স্মিথ বিক্রিয়া বলতে পারি, কোব স্মিথ বা কোব স্মিথ অনেক বইয়ে লেখা। আর একটা হচ্ছে আমাদের রাইমার টাইমেন বিক্রিয়া, রাইমার টাইমেন বিক্রিয়া, কোপ বিক্রিয়া আর হচ্ছে রাইমার টাইমেন বিক্রিয়া। আচ্ছা, এখন দেখার চেষ্টা করি কোপ বিক্রিয়া কি তৈরি হয় আর রাইমার টাইমেন বিক্রিয়া কি তৈরি হয়। হ্যাঁ, এই দুটো আমরা একসাথে মেনলি পড়ি, কারণ দুটা বিক্রিয়া আসলে যে উৎপাদগুলো তৈরি হয় তাদেরকে একসাথে পড়াটা ইজিয়ার হয়। তো এখানে আলটিমেটলি বিক্রিয়া কি তৈরি হবে দেখার চেষ্টা করি। এই বিক্রিয়াগুলো দিবে হচ্ছে ফেনল, বুঝছো? ফেনল, ফেনল এখানে কি করবে, কার্বন ডাইঅক্সাইড তার সাথে ক্ষারের বিক্রিয়া করবে। অবশ্যই বিক্রিয়াটা একটা অম্লীয় মাধ্যমে হয়, অত ঝামেলা যাচ্ছি না। মেইনলি এই বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি, এরকম ভাবে একটা যৌগ, এরকম ভাবে একটা যৌগ তৈরি হয়। সাথে আমাদের তৈরি হবে হচ্ছে পানি, এবং সাথে আমাদের লবণ তৈরি হয়, পটাশিয়ামের যে কোনো লবণ তৈরি হতে পারে। আচ্ছা, ওটা আমাদের দেখার বিষয় না। মেইনলি এখানে যে যৌগটা তৈরি হলো এই যৌগটাকে আমরা কি বলি, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, তাহলে দেখো আমাদের কি বলছে, কোপ বিক্রিয়া কি উৎপন্ন হবে, স্যালিসাইলিক অ্যাসিড। ওকে, তুমি চাইলে এখানে রাইমার টাইমেন বিক্রিয়াটা একটু দেখতে পারো, পরীক্ষা আসার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এটা, আমি আবার এখানে ফেনল নিব, আবার এখানে কি নিব, ক্লোরোফর্ম নিব CHCl3, এবং এখানে ক্ষার নিব। ওকে, নিলাম। এখানে কি তৈরি হবে, এখানে এরকম ভাবে যৌগ তৈরি হয়, এরকম ভাবে যৌগ তৈরি হলো, সাথে আমাদের লবণ তৈরি হবে আর পানি তৈরি হবে। ওকে, এই আমাদের বিক্রিয়া। এখন এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড, স্যালিসালডিহাইড। ওকে, তাহলে কোব স্মিথ বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় স্যালিসাইলিক অ্যাসিড, রাইমার টাইমেন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় স্যালিসালডিহাইড। তোমাদের কি মনে থাকবে না বিষয়গুলো? সহজ কিন্তু। হ্যাঁ, চলো আগে। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে, যে এরকম একটা রিয়াকশন দেওয়া আছে, এটাকে আমাদের কমপ্লিট করতে বলা হয়েছে, তাই না? দেখো তো এখানে HCl বের হয়ে যায়, অলরেডি প্রশ্নের মধ্যে বলাই আছে। তার মানে আমি কিন্তু এখানে চিন্তাই করতে পারি যে এখানে আমাদের NH2 থেকে হাইড্রোজেন বের হবে, COCl থেকে Cl বের হবে, দেন আমরা এটাকে কানেক্ট করে দিব। অথবা আমি যদি তোমাদেরকে প্রশ্নটা হচ্ছে লিখে লিখে দেখানোর চেষ্টা করি, এখানে হচ্ছে COCl আর এখানে হচ্ছে আমাদের NH2CH3, এখানে বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে কি বের হবে বলো তো? এখানে মিললে বের হবে হচ্ছে HCl। তাহলে এই যে হাইড্রোজেন, এই যে ক্লোরিন, এরা বিক্রিয়া হয়ে বের হয়ে যাবে। আর এখানে কি তৈরি হবে, এখানে মিললি তৈরি হবে, বাকির অংশটুকুকে যুক্ত করে দাও, তাহলে আমাদের CO, আর এখানে কি থাকে, NH থাকে না, একটা হাইড্রোজেন তো থাকেই, CH3। এটাই হচ্ছে আমাদের সেই অ্যামাইড বন্ধন, CONH। ওকে, তার মানে অ্যামাইড যৌগ তৈরি হলো। কোথায় আছে দেখো, অপশন সি তে আছে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, চলো আগে কি বলছে, যে এই যে আমাদের এস্টার আছে তার মধ্যে কোন হাইড্রোজেন গুলো হচ্ছে বেশি অম্লধর্মী হবে। এখানে কিন্তু সিরিয়াল বলছে, এটা 1 2 3 4 5।
আচ্ছা, যদি আমি গঠনটা আঁকতে চাই তাহলে দেখো CH3 CH2 C বন্ড O CH2 C বন্ড O O CH2 CH3, এরকম কিন্তু বিষয়টা। এখন আমাকে বলো তো এখানে কার্যকরীমূলক কে কে আছে? CO আছে, আবার এখানে কিন্তু COO আছে। আচ্ছা, বুঝতে পারলাম। তুমি যদি চিন্তা করো যে COOটা নাই, তাই না? তাহলে এখানে আলফা কার্বন কে কে হবে? কার্যকরীমূলকের সাথে কার্বন হচ্ছে আলফা কার্বন, তাহলে এটাও আলফা কার্বন, এটাও আলফা কার্বন। তো মনে রাখবো একটা যৌগের সবসময় আলফা কার্বন থেকে হাইড্রোজেন বের হয়, তাই না? ওইটা কিন্তু আমরা ওই যে অ্যালডল ঘনীভবনে দেখছিলাম, আলফা হাইড্রোজেন আছে, সেই আলফা হাইড্রোজেন কোথায় ছিল? আলফা কার্বনে, তাই না? তার মানে আমি যদি হাইড্রোজেন বের করতে চাই অলওয়েজ আলফা হাইড্রোজেনটাকেই বের করব, অথবা আলফা কার্বনের সাথে হাইড্রোজেনটাকেই বের করব। তাহলে আমি যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করি, তাহলে হয় এই কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, অথবা এই কার্বন থেকে বের হবে। ওকে, বুঝতে পারলাম। আবার তুমি যদি এটাকে বাদ দিয়ে এই কার্যকরী মূলকের জন্য চিন্তা করে দেখো, তাহলে এখানে কি হবে? এই কার্যকরী মূলকের রেসপেক্টে আলফা কার্বনকে, এটা আলফা কার্বন, আবার এটা আলফা কার্বন, তাই না? তাহলে এটা যদি বাদ হয় তাহলে এই দুটা কার্বনের যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন বের হবে, তাই না? বাট বাস্তবে কি দুটা মূলকই আছে, তাই না? তাহলে এখানে হয় এই কার্বন থেকে বের হবে, অথবা এই কার্বন থেকে, অথবা এই কার্বন থেকে। বিষয়টাকে বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের কি হইলো দেখো, এটা আমাদের 1 নাম্বার কার্বন, এটা কিন্তু আমাদের 2 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, আর এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। তাহলে হয় 2 থেকে বের হবে, অথবা 3 থেকে, অথবা 4 থেকে। আমাকে বলো সবচেয়ে বেশি সম্ভাবনা কার? এই 3টা কার্বনের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা কার বলো তো? নিশ্চয়ই মাঝের কার্বনটা, তাই না? কারণ এটার উপরে কিন্তু 2টা কার্বনেরই প্রভাব পড়তেছে, 2টা কার্যকরী মূলকের কার্বনেরই কিন্তু প্রভাব পড়তেছে। দুইজনই চেষ্টা করবে এখান থেকে হাইড্রোজেন বের হোক, তাই না? দেখো দুইজনে কিন্তু এখান থেকে হাইড্রোজেন বের করার চেষ্টা করে, তার মানে এখান থেকেই হাইড্রোজেন বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর তুমি হচ্ছে এই কার্বনগুলো নিয়ে চিন্তা করো, তাহলে সবচেয়ে বেশি অম্লধর্মী কি হবে? 3 নাম্বারটা। ওকে, তাহলে উত্তর কি হবে বলতো? উত্তর হচ্ছে অপশন সি। বুঝতে পারলাম? আচ্ছা, চলো আগাই। পরের প্রশ্নে আসি। দেখো কি বলছে, ইথানোয়িক অ্যাসিডকে যদি আমরা P2O5 দ্বারা উত্তপ্ত করি, কি বলছিলাম? P2O5 শুধুমাত্র একটা শুষ্ক কারক, তাই না? এখানে যে পানিটা তৈরি হয় সেটাকে সে শোষণ করে ফেলবে। ওকে, এটা কোথায় ছিল? অ্যানহাইড্রাইডে ছিল, তাহলে এখানে নিশ্চয়ই অ্যানহাইড্রাইড তৈরি হবে। দেখো এখানে আমাদের অপশন এ তেও অ্যানহাইড্রাইড দেওয়া, অপশন সি তেও কিন্তু অ্যানহাইড্রাইড দেওয়া, তাহলে কোনটা হবে দেখার চেষ্টা করি। বলছে কি ইথানোয়িক অ্যাসিড, তাই না? অন্য কোনো অ্যাসিডের নাম বলা হয় নাই, তার মানে এখানে 2 মোল ইথানোয়িক অ্যাসিড আমি ইউজ করব। তাহলে করলাম, একটা ধরো ইথানোয়িক অ্যাসিড এরকম CH3COOH, তাই না? আমি আর একটু ভালো করে লিখি, COOH। ওকে, আরেকটা ধরো এখানে কি আছে? সেম একটা ইথানোয়িক অ্যাসিড আছে, এই ধরো আমাদের সেম ইথানোয়িক অ্যাসিড আছে। এদেরকে আমরা কি করলাম? এদেরকে আমরা বিক্রিয়া করালাম P2O5 এর উপস্থিতিতে। তাহলে কি বলতেছিলাম, এখানে এখনো পানি বের হয়ে যাবে, তাই না? ধরো এখান থেকে OH বের হইলো, আর এখান থেকে H বের হইলো, তাহলে তৈরি করবে কি? এখানে তৈরি করবে হচ্ছে H2O, আর বাকি অংশটাকে তুমি যুক্ত করে দাও। তাহলে দেখো CH3CO O CO CH3 এরকম যৌগ তৈরি হচ্ছে, CH3CO O CO CH3, তাই না? রাইট, এরকম ভাবে একটা অ্যানহাইড্রাইড যৌগ তৈরি হচ্ছে। বলতো এই অ্যানহাইড্রাইডের নাম কি হবে? এই পাশেও 2টা কার্বন, এই পাশেও 2টা কার্বন, তার মানে এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ইথানোয়িক অ্যানহাইড্রাইড। ওকে, দেখো তো ইথানোয়িক অ্যানহাইড্রাইড কোথাও কি আছে? অপশন সি। তো এখানে যদি অন্য কোনো অ্যানহাইড্রাইড হইতো তখন কিন্তু আমি অপশন এ দাগাইতাম, বাট স্পেসিফিক্যালি বুঝতে পারলাম এখানে ইথানোয়িক অ্যানহাইড্রাইডই হবে, এজন্য উত্তর হবে অপশন সি। বুঝতে পারলাম বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, চলো আগে। এখানে কি বলছে যে নিচের বিক্রিয়াটা দ্বারা কোনটি তৈরি হবে? দেখো আমি যদি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করাই তাহলে কি হচ্ছিল? অ্যামোনিয়ার H আর COOH তারা বিক্রিয়া করে পানি তৈরি করতেছিল, আর তৈরি হবে হচ্ছে আমাদের, বলো কি তৈরি হয়? অ্যামাইড তৈরি হয়, তাই না? এখানে মেনলি জিনিসটাকে আসলে বিক্রিয়ার মেকানিজম অনুযায়ী দেখানোর চেষ্টা করছে। আগে কি হয়? আগে এখানে আমাদের এরকম ভাবে একটা অ্যামোনিয়াম কার্বোক্সিলেট তৈরি হবে, সেখান থেকে আলটিমেটলি আমাদের পানি বের হয়ে যায়, বুঝছো? সেখান থেকে আলটিমেটলি পানি বের হয়ে যায়। ওকে, আচ্ছা দেখো বিষয়টা আসলে কিরকম আমি তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করি। এই ধরো আমাদের সেই অ্যাসিড, তাই না? আর এই হচ্ছে আমাদের সেই অ্যামোনিয়া। তো অ্যাসিড তো আমাদের সেই প্রোটন হিসেবে থাকে, তাই না? প্রোটনেটেড হয়ে যায়, প্রোটন ছাড়ে। আর এখানে আমাদের কি আছে? লোন পেয়ার।
লোন পেয়ার কি করবে, হাইড্রোজেনকে তার লোন পেয়ার দেওয়ার মাধ্যমে সন্নিবেশ বন্ধন তৈরি করে, যার ফলে এখানে তৈরি হয় আমাদের সেই যে যৌগটা বলছি RCOONH4। ওকে, দেন আমরা কি বলতেছিলাম, এখানে কিন্তু 1 মোল পানি সরে যাবে, তাই না? 1 মোল কিন্তু পানি সরে যায়, তাহলে এখান থেকে 2টা হাইড্রোজেন সে কি করবে, সে হচ্ছে এই অক্সিজেনটা নিয়ে বের হয়ে যাবে, বের হয়ে এখানে তৈরি করবে পানি। বুঝতে পারলাম? আচ্ছা, আর এখানে কি তৈরি হবে দেখো, কি বাকি থাকলো এখানে, আর সি বন্ড ও, আর এখানে থাকলো হচ্ছে NH2। ওকে, তাহলে এখানে কি হলো দেখো উত্তর RCONH2, উত্তর হচ্ছে অপশন ডি। বুঝতে পারলাম কি? এই কঠিন লাগলো বলো তো? কয়টা দেখি, কি বলছে, AS2O3 আর্সেনিক অক্সাইড, এটা সাহায্যে ভিনেগার কিভাবে আমি শনাক্তকরণ করতে পারবো। আচ্ছা, এই আর্সেনিক অক্সাইড, হ্যাঁ, এই অক্সাইডটা কি করে জানো, আমাদের ইথানোয়িক অ্যাসিডের বা একটা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে বিক্রিয়া করে। তাহলে ভিনেগারের মধ্যে কি আছে বলো, ইথানোয়িক অ্যাসিড আছে, CH3COOH আছে, তাই না? এইটা আছে, এটা কি করবে, এটা হচ্ছে মেইনলি প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা বিক্রিয়া করাই নিব আর কি। তো বিক্রিয়া করাই কি তৈরি হবে, CH3COONA, লবণ তৈরি হবে, আর এখানে আমাদের সুন্দর মতো পানি তৈরি হচ্ছে। ওকে, তো মেইনলি এই লবণটার সাথেই কিন্তু আমাদের এই আর্সেনিক অক্সাইড বিক্রিয়া করে। বুঝতে পারছো? এই লবণটার সাথে আর্সেনিক অক্সাইড বিক্রিয়া করবে। কিভাবে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা অবশ্যই তোমাদের জানা থাকা দরকার। হ্যাঁ, এটা কিন্তু কোথায় আসে দেখো, বুয়েট 21-22 আসছে। যখন আসছিল তখন কিন্তু এটা আমাদের বইয়ের মধ্যে ছিল না, এটা আসার পর হচ্ছে আমাদের হাজারী স্যারের যে সেকেন্ড পেপার বই পরিবেশ রসায়ন, হ্যাঁ, সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, সেখানে এই বিক্রিয়াটাকে অ্যাড করা হয়েছে, আগে কিন্তু ছিল না। তার মানে এটা কিন্তু অনেকে আমরা পারি নাই, তাই না? তো এটা আমরা আসলে, তুমি যদি না পারো স্কিপ করে যাবা, বই আসছে এখন তো আমরা বই থেকেই পড়তে পারি, রাইট? আচ্ছা, তো এখানে আলটিমেটলি কি তৈরি হয়, এখানে দেখো জিনিসটা হচ্ছে এরকম তৈরি হয়, ASOAS। ওকে, এখানে 4টা হাতে কি হবে, 4টা মিথাইল গ্রুপ যুক্ত হবে, 4টা মিথাইল গ্রুপ যুক্ত হবে। ওকে, তার মানে টেট্রামিথাইল আর্সেনিকের একটা যৌগ তৈরি হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড। কি বলতো, এই যৌগটার নাম হচ্ছে ক্যাকোডিল অক্সাইড, ক্যাকোডিল অক্সাইড। ওকে, তারপর বলতে পারো ভাই সোডিয়াম কই গেল, এগুলো তো বাই প্রোডাক্ট, তুমি চাইলে দেখাইতে পারো, এখানে তৈরি হয় সোডিয়াম কার্বনেট, সাথে কিন্তু তৈরি হবে কার্বন ডাই অক্সাইড। ওকে, সমতাকরণ চাইলে তুমি করতে পারো, আমি তোমাদের একটু করে দেখাই। এখানে মনে হয় 4 মোল হয়, আর এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2। সমতাকরণ না করলেও সমস্যা নেই, মেনলি তুমি যদি বিক্রিয়াটা লিখতে পারো তাহলে কিন্তু এনাফ। তাহলে এই হচ্ছে সেই ক্যাকোডিল অক্সাইড সিনথেসিস, এটার মাধ্যমে আমি কি করতে পারি, এটার মাধ্যমে আমরা হচ্ছে ভিনেগার শনাক্তকরণ বা নিশ্চিতকরণ করতে পারি। ওকে, আচ্ছা, দেখার চেষ্টা করি। এরপর কি বলছে দেখো, পাকা কলা, পাকা কমলা এবং আনারস কি ধরনের জৈব যৌগ থাকে, এসব যৌগের মধ্যে অবশ্যই কি থাকবে, এস্টার থাকবে। মনে রাখতে হবে এস্টার কিন্তু একটা ফলের মিষ্টতা এবং একটা ফলের সুঘ্রাণের জন্য দায়ী। ওকে, তার মানে আমরা যত রকমের ফুল পাই ফুলের মধ্যে সুঘ্রাণ থাকে, যত রকমের ফল পাই ফলের মধ্যে সুঘ্রাণ থাকে, সেটার জন্য মেইনলি দায়ী হচ্ছে এস্টার, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন দেখো আমাদের বইয়ে কিন্তু মেইনলি 4টা এস্টারের কথা বলা হয়েছে, একটা হচ্ছে পাকা কলা, পাকা কলা, আর এটা হচ্ছে পাকা কমলা, হ্যাঁ, আর এটা হচ্ছে আনারস, আর এটা হচ্ছে জেসমিন ফুল। এই 4টা জিনিসের কথা মেইনলি বলা হয়েছে। ওকে, তো এই 4টা জিনিসের মধ্যে কি কি এস্টার থাকে সেগুলো কিন্তু আমরা একটু কষ্ট করে বই থেকে পড়ে নিব। তাহলে আমি যদি তোমাদের একটু লিখে দেওয়ার চেষ্টা করি, দেখো এখানে কি পাওয়া যায়। প্রথম হচ্ছে আমরা কলার মধ্যে পাবো হচ্ছে পেন্টাইল ইথানয়েড, পেন্টাইল ইথানয়েড। ওকে, এখানে বলছে কি সংকেত কিন্তু লিখতে হবে, তার মানে শুধু নাম লিখলেই হবে না, এখানে হচ্ছে আমাদের সংকেতটাও লিখতে হবে। আচ্ছা, আসলে তাহলে আমরা একটু সংকেত দেখার চেষ্টা করি। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এই সংকেতের পার্টটা করছিলাম, এই যে আমরা যখন নামকরণ করছিলাম তখন কিন্তু আমরা সংকেত দেখার চেষ্টা করছিলাম, তাই না, স্টারের। আচ্ছা, খেয়াল করে দেখো আমাদের স্টারের সংকেত কিরকম ছিল, এরকম ছিল না, আর সি ডাবল বন্ড ও আর, তাই না? ও এর যে পাশে অ্যালকাইল গ্রুপ সেটা হচ্ছে আমরা অ্যালকাইল অনুযায়ী নামকরণ করি, সেটাকে আমরা অ্যালকাইল অনুযায়ী নামকরণ করি, তাই না? আর ওই যে পাশে হচ্ছে আর সি ডাবল গ্রুপ, এটাকে আমরা হচ্ছে
অ্যালকানয়েড আকারে নামকরণ করি, অ্যালকানয়েড। ওকে, সেরকম ভাবে আমরা এখানে দেখার চেষ্টা করব। দেখো পেন্টাইল ইথানয়েড, তাহলে বাম পাশে হচ্ছে 2টা কার্বন, ডান পাশে হচ্ছে 5টা কার্বন, তাই না? তাহলে দেখো এখানে 2টা কার্বন বসাই দাও, এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, হয়ে গেল ইথানয়েড। আর ওই পাশে কি হবে, 5টা কার্বন বসবে, তাই না? তাহলে C5H11, তাই না? রাইট, CnH2n+1। আচ্ছা, এবার হচ্ছে কমলা। কমলার মধ্যে কি থাকে, অক্টাইল ইথানয়েড। এটা কিন্তু আমি কোনো সায়েন্স দিয়ে বের করতেছি না, এটা হচ্ছে আমাদের মুখস্থ জ্ঞান। ওকে, তাহলে অক্টাইল ইথানয়েডের তুমি সংকেত বের করো। একই রকম ইথানয়েড এরকমই হবে, CH3 C ডাবল বন্ড O, আর ওই পাশে কি থাকবে, 8 কার্বনের চেইন থাকবে, বসায় দাও। তাহলে আমাদের এই যে CnH2n+1 এরকম। আচ্ছা, আনারস, আনারসের সংকেত কি হবে বা নামটা কি হবে, বিউটানয়েড। বিউটানয়েড। আচ্ছা, এখন যদি এটা সংকেত দেখতে চাই তাহলে খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখন চলে আসলো বিউটানয়েড, অর্থাৎ এই পাশে 4টা কার্বন, তাই না? তাহলে ও হচ্ছে 3টা, এখানে একটা, তাহলে এখানে তৈরি হবে কি, C3H7, 3টা কার্বন, এখানে একটা, এই যে আমাদের বিউটানয়েড। আর ওই পাশে কি আছে, বিউটাইল আছে, তার মানে C4H9, রাইট, এরকম বিষয়টা। আচ্ছা, আর লাস্টে হচ্ছে আমাদের জেসমিন ফুল। জেসমিন ফুলে পাওয়া যায় হচ্ছে বেনজাইল অ্যাসিটেট। এখানে কি পাবো আমরা, বেনজাইল অ্যাসিটেট, বসায় দাও। তাহলে দেখো আমাদের অ্যালকাইল গ্রুপ, তাই না? অ্যালকাইল গ্রুপে কি আছে, বেনজাইল। বেনজাইলের সংকেত কি জানো, বেনজাইলের সংকেত হচ্ছে এরকম, এটা কিন্তু ফিনাইল, তার সাথে CH2 দিলে হচ্ছে বেনজাইল। খুব গুরুত্বপূর্ণ। তাহলে অ্যালকাইল গ্রুপটা কি থাকবে, অক্সিজেনের ওই পাশে থাকবে, আমি বসাই দিলাম, এই যে অক্সিজেন, আর এখানে হচ্ছে আমাদের সেই অ্যালকাইল গ্রুপটা। আর কি বলছি আমরা, অ্যাসিটেট, মানে ইথানয়েড। অ্যাসিটেট যে কথা, ইথানয়েড একই কথা। তার মানে এখানে বসবে হচ্ছে 2 কার্বনের গ্রুপ। ওকে, তাহলে ভাই আজকের লেকচার আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বই যে কঠিন কঠিন পড়াগুলো ছিল সেগুলো আমি তোমাদের একদম সহজ বাংলায় একদম ইজিলি এক্সপ্লেন করার চেষ্টা করছি। তাও যদি কোনো কিছু ডাউট থাকে, কোনো পড়া যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের যদি মনে হয় যে এখানে কিছু টপিক হচ্ছে আরো বেশি আরো এক্সপ্লেন করে বোঝানো দরকার, আমাকে অবশ্যই বলবা, আমি তার জন্য একটা সেপারেট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ওকে, ততদিন সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।